প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আওয়ার ডেমোক্রেসি আমাদের আজকের এই অনুষ্ঠানে কারা আছেন অতিথি তালিকায় চলুন দেখে নেই। আমাদের সাথে যোগ দিয়েছেন নিউ জার্সি থেকে মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক এর প্রফেসর এবং পিএইচডি প্রোগ্রামের প্রধান অধ্যাপক ডক্টর গোলাম এম মাতবর। স্বাগত জানাচ্ছি ডক্টর মাতবর আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। একই সাথে আমাদের সাথে আছেন মোহাম্মদ মালেক, অর্থনীতি বিষয়ে তিনি খুবই অভিজ্ঞ এবং তিনি স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিইও, দীর্ঘদিন ব্যাংকিং সেক্টরে কাজ করছেন এবং আমাদের নিয়মিত আলোচক। স্বাগত আপনাকে, ধন্যবাদ যুক্ত হবার জন্যে। ধন্যবাদ। জি, আমরা একটু দ্রুতই শুরু করি। কয়েকটি বিষয় আমাদের আলোচনায় আছে, তার মধ্যে স্পেশাল কাউন্সিল রবার্ট হারের সাথে জো বাইডেনের সাক্ষাৎকারের অডিও রেকর্ডিং প্রকাশ মানে আটকে দেওয়ার একটা সিদ্ধান্ত আছে, যেটি আপাতত না দেওয়ার। নির্বাহী বিশেষ অধিকারের বলে প্রেসিডেন্টের এই অডিও গোপন রাখা হবে বলে জানিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। তাদের মতে এই সিদ্ধান্ত অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকে অভিযোগ থেকে নিরাপত্তা দেবে বলছে, মানে তাদের মতে। পাশাপাশি অডিও রেকর্ড প্রকাশ করা হলে রিপাবলিকান আইন প্রণেতারা এটিকে তাদের ভাষায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রভাবিত করতে পারে, এটি তাদের বক্তব্য। এরই মধ্যে গারল্যান্ড কংগ্রেস অবমাননার দায়ে অভিযুক্ত করার চেষ্টা করছে হাউস রিপাবলিকানরা। তাকে সাক্ষাৎকারের অডিও রেকর্ডিং দিতে ব্যর্থ হওয়ায় গারল্যান্ডের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ আনার একটি সিদ্ধান্ত হাউস জুডিশিয়ারি কমিটিতে পাশ হয়েছে। এর আগে প্রেসিডেন্ট বাইডেন ও রবার্ট হারের মধ্যকার সাক্ষাৎকারের একটি ট্রান্সক্রিপ্ট হাউস রিপাবলিকানদের কাছে জমা দেন মেরিক গারল্যান্ড। আমরা এই বিষয় নিয়ে আলোচনায় চলে যাই। প্রথমে গোলাম এম মাতবর, আপনি একটু যদি আলোচনাটি সূত্রপাত করেন। ধন্যবাদ। আসলে দেখুন, এটা Republican Party এখন তো there are no other substances, so they need to bring actually some issues before the election, and particularly Merrick Garland, Department of Justice কে তারা লিডারকে অনেকটা হেস্তনেস্ত করার চেষ্টা করছে। আপনি দেখুন যে there are some of the things that are very classified, some of the things unclassified, so still I think usually the executive order যেটা দেওয়া হয় এটা হচ্ছে it's just about the interest of the country, about the interest of the nation and the people. So আমার মনে হয় there are enough reason that you should not actually give this hearing this the interview to the Republican Party people, because that's what they are actually looking for. So I'm sure there are enough reason, enough ground, legal side, legal issues that Merrick Garland is holding on to that, and that's what actually they are trying to go after Merrick Garland. And in fact so still I do not know what is actually in that interview, but what I've been hearing that it might get politicalized, and that's what you don't want to do it. So that's what we are standing now at this point. আচ্ছা, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে যদি এটি সেই রকম ভাবে হাইলি সিকিউরড কিছু না হয়, তাহলে এটি প্রকাশ করতে বাধা কোথায়, এটি একটু প্রশ্ন অনেকের। সেই জায়গা থেকে যদি মোহাম্মদ মালেক আপনি একটু বলেন। জি, ধন্যবাদ শামীম ভাই। দেখুন, আপনি যেমনটি বললেন যে তথ্য প্রযুক্তির যুগে তথ্য পাওয়ার অধিকার সবারই আছে আর কি, আর যারা আইন প্রণেতা তাদের তো অবশ্যই আছে। কিন্তু বিষয়টি হলো যে এই তথ্যটি কি জন্য দরকার, উদ্দেশ্য কি, ভেরি ইন্টেনশনটা কি আর কি, এটি কিন্তু একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আমরা জানি যে রবার্ট হারের সাথে যে প্রেসিডেন্ট বাইডেনের কথোপকথন হয়েছে সেটার অডিওতে কি আছে সেটির সম্পর্কে আমরা এর আগেও কিন্তু জেনেছি। যখন রিপোর্ট সাবমিট করলেন রবার্ট হার, সেই রিপোর্টের একটি জায়গায় কিন্তু তিনি বলেছেন যে বাইডেন সম্পর্কে বলছেন এল্ডারলি ম্যান উইথ এ পোর মেমোরি, যে অতি বয়োবৃদ্ধ একজন ব্যক্তি যার মেমোরি খুবই ক্ষীণ। ইভেন এমনকি তিনি তার ছেলে কবে মারা গেছে বলতে পারেননি, কবে তিনি ভাইস প্রেসিডেন্ট ছিল সেটিও তিনি মনে করতে পারেননি। তার মানে হলো যে তার মেন্টাল ফিটনেস নাই, অর্থাৎ টু রান দ্য প্রেসিডেন্সি যে মেন্টাল ফিটনেস বা মেন্টাল হেলথ যেটুকু মানে থাকার দরকার সেটুকু তো নাই। এটি হলো একটা নির্বাচনী অস্ত্র রিপাবলিকানদের জন্য। তারা তখনই কিন্তু রিপাবলিকানরা একটি রাজনৈতিক মাঠ গরম করেছিল এই বলে যে বাইডেন মানসিকভাবে প্রেসিডেন্ট হিসাবে অযোগ্য। তো নেক্সট ইলেকশন ক্যাম্পেইনে এটি একটা বড় অস্ত্র হবে। সেই জন্যই তারা, আমরা এও জানি যে প্রেসিডেন্টের এগেনস্ট একটা ইমপিচমেন্ট প্রসেস আছে হাউজে,
এবং সেটিতেই কিন্তু তারা চেয়েছিল ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কাছে যে অডিওটা তাদেরকে দেওয়ার জন্য রবার্ট হারের সাথে, তার মানে একটা এভিডেন্স, যে এভিডেন্স দিয়ে তারা নির্বাচনী ক্যাম্পেইনে ব্যবহার করবে। তো সেটি মেরিক গার্ল্যান্ড দেননি। কারণটি হলো উনি যতগুলো রিকোয়েস্ট ছিল হাউস জুডিশিয়াল কমিটি সবগুলোই রেসপন্স করেছেন এক্সেপ্ট দিস ওয়ান। এটির কারণও খুব সুনির্দিষ্ট। তিনি যেটি বলেছেন মেরিক গার্ল্যান্ড, যে প্রেসিডেন্ট তার এক্সিকিউটিভ প্রিভিলেজ এক্সারসাইজ করেছেন এই ব্যাপারে, যে কারণে গার্ল্যান্ড দিতে পারছেন না। কারণ প্রেসিডেন্টের যে এক্সিকিউটিভ প্রিভিলেজ আছে, সেই প্রিভিলেজের কারণেই তিনি এটি প্রেসিডেন্টের এটিকে আইনগতভাবেই তিনি এটি দিতে পারেন না। তবে তিনি এটির ট্রান্সক্রিপ্ট জমা দিয়েছেন। ট্রান্সক্রিপ্ট গুড এনাফ টু হোয়াট ওয়াজ দ্য কন্টেন্ট অফ দি অডিও। তো আমি মনে করি যে নির্বাচনে আর রিপাবলিকান পার্টিরও যে বললাম ভেরি ইন্টেনশন ওয়াজ নট গুড। ইন্টেনশন ছিল যে বাইডেনকে একটা বেকায়দায় ফেলে দেওয়ার এই অডিওটা নিয়ে, যে তিনি অযোগ্য প্রেসিডেন্সির জন্য। তো আমি মনে করি যে এটি যে প্রেসিডেন্ট তার বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তার এক্সিকিউটিভ প্রিভিলেজ এক্সারসাইজ করতেই পারেন, সেটি তার অধিকার। সেই অধিকার বলে গার্ল্যান্ডও তথ্যটি দেননি, অডিওটি দেননি, সেটিও আইনগতভাবেই তিনি বাধ্য নন দিতে আর কি। হাউএভার সবকিছু মিলিয়ে রিপাবলিকান পার্টি চাচ্ছে যে কোনো একটা বিষয়কে, যেমন মাতবর ভাই যেমনটি বললেন, যে যারা যে কোনো একটা বিষয়কে ইস্যু করতে চাচ্ছেন নির্বাচনী মাঠে, তেমনি একটা ইস্যুর একটি। আমার মনে হয় গোলাম মাতবর আপনি ছোট করে যুক্ত করুন, সেটি হচ্ছে যে হ্যাঁ বলুন, আপনার মিউট করা মনে হয় না। ঠিক আছে না, contempt of Congress যেটা বলতেছে, it's not actually relevant. It hasn't been gone up to that level, so it is not the contempt of Congress. আপনি যে বলেছেন তথ্য প্রযুক্তির যুগে এটা is vital, transparency, but there are issues like একজন মানে প্রেসিডেন্টকে হেয় করা, যে মেমোরি নিয়ে যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, যে ডিটেল, যে কেন যে হারের সাথে যে তার কনভারসেশন গুলো। সো আই থিঙ্ক মেরিক গার্ল্যান্ড হ্যাভ অল দ্য রাইট, because it's the president's executive power he is using, so he can stand on that. So there is nothing that they can go against actually the Merrick Garland. So I think this is unnecessary, the wastage of the professional time. আচ্ছা, এবং একই সাথে আপনারা দুজনেই বলেছেন nothing wrong with Merrick Garland. আচ্ছা, আপনারা কিন্তু তাহলে তিনটি কথা বলেছেন। প্রথমত প্রেসিডেন্টের তো ক্ষমতা বলে বা প্রেসিডেন্টের অধিকার বলে তিনি এটি করেছেন। দ্বিতীয়ত আপনারা যেটি বলছেন ট্রান্সক্রিপ্ট তো জমা দেওয়া হয়েছে, সেখানে পুরো তথ্যই আছে। তিন নম্বর আপনারা যেটি বলেছেন যে এটিকে রাজনৈতিক কাজে ব্যবহারের ব্যাপারটি, তারপরও প্রতিপক্ষ তো থাকবেই, সুযোগ নিতে চাইবেই, সেটি তো রাজনীতিরই একটা অংশ। তো সব মিলে এই আপনাদের আলোচনার সার। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগিরই, সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি, সঙ্গে আছি শামীম আল আমিন। আজকের এই আলোচনায় এবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চায়না সফর নিয়ে। আমেরিকার সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দুই দেশ চায়না এবং রাশিয়া অংশীদারিত্বের নতুন যুগের অঙ্গীকার করেছে। তারা বেইজিং সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর যৌথ বিবৃতিতে তারা বিশ্বজুড়ে আমেরিকার ক্রমবর্ধমান যে এগিয়ে চলা সেটি বিষয়ে কথা বলেছেন। এছাড়া বিশ্বে দুই দেশের কর্তৃত্ব প্রভাব বিস্তারে তারা চেষ্টা করবেন বলে তারা বলেছেন। তারা একসাথে কাজ করবেন। বিবৃতিতে দুই নেতা বলেছেন কৌশলগত পরমাণু শক্তির ভারসাম্য অবস্থা তারা বলছেন যে আমেরিকাটি ভঙ্গ করেছে, এটি তারা অভিযোগ করেছেন এবং তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছে যারা রাশিয়া এবং চায়নাকে হুমকি দিতে আরও যে মানে তাদের অ্যালাই যেটি সেটি নিয়ে তারা তার বক্তব্য রেখেছেন। তো বিষয়টি হচ্ছে যে এই যে বর্তমান বিশ্ব, সেই বিশ্ব ব্যবস্থায় নিঃসন্দেহে আমেরিকা সবচেয়ে শক্তিশালী দেশ এবং আমেরিকা তার শক্তিমত্তা প্রভাব বিস্তার করতে চাইবে, এটি স্বাভাবিক এবং আমরা মনে করি সেটাই একটা দেশের নীতি হওয়া উচিত। কিন্তু যে অন্যান্য দেশরাও শক্তিশালী হতে চায়, হতে চাবে, তো সেই জায়গা থেকে এই সফরটিকে মোহাম্মদ মালেক কিভাবে দেখছেন? জি শামীম ভাই, দেখুন
আলোচনার শুরুতেই আমি একটু প্রেক্ষিতটা বলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটি হলো যে এই স্পেশালি আমি খুব অতি সম্প্রতি থেকেই শুরু করছি, সেটা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আমরা দেখতে পেলাম যে চায়না পরোক্ষভাবে রাশিয়াকেই সমর্থন করে গেল, এবং তখন থেকে কিন্তু এই পশ্চিমা বিশ্বের সাথে, আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের সাথে রাশিয়া চায়না এদের যে একটা বিরোধ সেটি আরো প্রকট হয়ে উঠলো, এবং একটি নতুন মেরুকরণ, বিশ্ব ব্যবস্থায় আধিপত্য নিয়ে একটা নতুন মেরুকরণ প্রক্রিয়া শুরু হলো তখন থেকে আর কি। আমরা ভারতকেও দেখলাম যে তার সুবিধা মতো সে কখনো রাশিয়াকে সমর্থন করছে, কখনো আবার আমেরিকার সঙ্গেও, ভারত স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আমেরিকার সঙ্গেও সে আছে। কিন্তু আলটিমেটলি কিন্তু ভারত রাশিয়ার দিকেই বেশি করে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার দিকেই তার একটা আকর্ষণ আমরা দেখতে পেয়েছি আর কি তখন থেকে। তারপরে যখন যেটা ইসরায়েল এবং হামাস যুদ্ধ শুরু হলো, তারপর থেকে আমরা দেখলাম যেটা আরেকটু ভিন্নতা পেল এখানে। এই নতুন ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থায় ইরানও আবার নতুন করে আলোচনায় আসলো, এবং আমরা তো দেখলাম যে ইরানের সঙ্গে ইসরায়েলের একটা ছোটোখাটো একটা মানে জবাব, মানে আক্রমণ এবং প্রতি আক্রমণ জবাব, সেটিও দেখলাম, যদিও প্রতীকী ছিল অনেকটা সেরকম। কিন্তু তারপর থেকে যেটি হলো যে রাশিয়ার এই বলয়ের সাথে, রাশিয়া চীনের সাথে ইরানেরও সংশ্লিষ্টতা আরও বেশি জোরদার হলো। এবং অতি সম্প্রতি আমরা যেটা দেখতে পেলাম যে ভারত কিন্তু ইরানের একটি বন্দর, চাবাহার বন্দর, যেটি একেবারে পাকিস্তান সীমান্তের কাছে, সেটি পরিচালনার সমস্ত কর্তৃত্ব কিন্তু ভারত নিয়ে নিল। তার মানে ভারত এখানে এই বন্দরটা ব্যবহার করতে যাচ্ছে কি জন্য? এই পুরো বন্দরের আধিপত্য কর্তৃত্ব তার কাছে নেওয়ার উদ্দেশ্য হলো সে যেটা মানে মধ্য এশিয়ার যে দেশগুলো, সেখানে পাকিস্তানকে বাদ দিয়েই যেমন আফগানিস্তান, তারপরে ওদিকে উজবেকিস্তান, ইভেন রাশিয়া পর্যন্ত সেই বন্দর ব্যবহার করে সেখান থেকে তার অ্যাক্সেস আসলো। তার মানে আর যেটি রুরাল ইনিশিয়েটিভের মাধ্যমে চায়না তো মধ্য এশিয়াতে এসেই গেছে। তো এই যে একটি পশ্চিমা বিশ্বের এগেনস্টে যে নতুন একটা বিশ্ব ব্যবস্থা বা গড়ে উঠলো এই প্রক্রিয়াটি, তো এটি বেশ স্পষ্ট হলো। এবার রাশিয়ার প্রেসিডেন্ট যখন চায়না সফর করলো, তারা কি অঙ্গীকার করেছেন যে একটা নতুন নিউ ডেমোক্রেটিক ওয়ার্ল্ড অর্ডার তারা স্থাপন করতে চাচ্ছেন। তার মানে কি যে একটা আমেরিকার যে একটা ব্যবস্থা আছে, বৈশ্বিক যে নেতৃত্বের একটা অবস্থান আছে, তার এগেনস্টে আরেকটি বিশ্ব ব্যবস্থা তারা তৈরি করতে যাচ্ছে। এবং চায়নার সাথে যে বন্ডিংটা এত বেশি সিমেন্টেড হলে, এবার দেখেন যেমন তারা কি বলেছে, নো লিমিট পার্টনারশিপ, মানে দুই দেশের পার্টনারশিপটা নো লিমিট, এত বেশি মানে এনগেজমেন্ট হলো যে তার কোনো লিমিট নেই। নাম্বার টু, আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম যে দুই দেশের প্রতি কিন্তু একটা মানে নির্ভরশীলতাও, ডিপেন্ডেন্সিও আমরা দেখতে পেলাম। যেমন রাশিয়া যখন রাশিয়ার উপর সর্বাত্মক অর্থনৈতিক মানে অবরোধ তৈরি করলো, তখন কিন্তু রাশিয়া আর্থিকভাবে দুর্বল হওয়ার মানে একেবারে দ্বার প্রান্তে এসে চায়নার দিকে হাত বাড়িয়ে দিল। এবং দেখেন চায়নার বাণিজ্য বৃদ্ধি হয়ে কিন্তু এই গত বছর $240 বিলিয়ন হয়েছে রাশিয়ার সঙ্গে। রাশিয়া মানে গ্রহণ করেছে চায়নার বাণিজ্যটা। তারপরে আবার আপনি দেখেন যে এই এনার্জি, মস্কো কি করছে, তার এনার্জি দিয়ে চায়নাকে সাহায্য করছে। আবার চায়নার যেটা হাইটেক যেগুলো মিলিটারি আছে, মানে টেকনোলজি আছে, সেটি কিন্তু চায়নার কাছ থেকে নিয়ে আসতেছে। আবার মিলিটারি হার্ডওয়্যার চায়না ব্যবহার করছে রাশিয়ারটা। এমনিভাবে দুইটি দেশ মানে আর্থিকভাবে, বাণিজ্যিকভাবে এবং সামরিক দিক দিয়ে একটা নতুন বন্ডিং সৃষ্টি করলো। তো একদিকে যেমন পলিটিক্যাল পোলারাইজেশনের মাধ্যমে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করার ব্যাপার তারা একটা প্রক্রিয়া শুরু করেছে, তেমনিভাবে আর্থিকভাবে, বাণিজ্যিকভাবে, রাজনৈতিকভাবে দুইটি দেশ কিন্তু আরও বেশি কাছে গেছে। তার মানে এই ইউক্রেনকে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব সমর্থন করার কারণে ওই সমস্ত দেশগুলো নতুন করে তাদের মধ্যে একটা
নতুন একটি মানে 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 কি সম্পর্ক তৈরি করার ব্যাপারটাতে আরো বেশি উদ্বুদ্ধ হয়েছে। এবং রাশিয়ার প্রেসিডেন্টের এবারের সফর সেটি ইঙ্গিত দেয় যে তারা আরো বেশি ক্লোজ হইল উইথ নো লিমিট পার্টনারশিপ। ধন্যবাদ আপনাকে। সেই জায়গা থেকে প্রফেসর গোলাম এম মাদবর, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে রাজনীতিতে অবশ্যই আন্তর্জাতিক রাজনীতি, তো আসলে কখন কে কার বন্ধু কে কার বন্ধু নয় সেটি তো নির্ভর করে ওই পরিস্থিতির উপরে, বিশ্ব প্রেক্ষাপট তখনকার পরিস্থিতি। তো একসময় হয়তো বা এই দুই দেশ অতটা বন্ধুত্বপূর্ণ ছিল না, এখন তারা কাছাকাছি আসবার চেষ্টা করছে এবং যেটি মোহাম্মদ মালেক বলছিলেন যে এটি কোনো লিমিট নেই এই মুহূর্তে। তো সেই জায়গা থেকে এর প্রভাবটা কি আসলে বিশ্ব রাজনীতিতে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি প্রথমেই বলবো আমাদের শ্রদ্ধেয় মালিক ভাই চমৎকারভাবে কনটেক্সটটা তুলে ধরেছেন যে পৃথিবীতে এখন হোয়াটস হ্যাপেনিং ইন দ্য নেম অফ কোল্ড ওয়ার সময় যেটা আমরা দেখেছি, এখন কিন্তু কোল্ড ওয়ার নাই, এখন কিন্তু ওপেন ওয়ার। ওপেন ওয়ার বলতে আমি বলছি না যে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া সোলজার দিয়ে, সেটা না। এখানে আরো দুটো জিনিস আমি আমাদের মালিক ভাইয়ের সাথে অ্যাড করব, সেগুলো হচ্ছে একটা হচ্ছে আপনার ইউক্রেন and Taiwan. These are the two. মালিক ভাই ইউক্রেন সম্পর্কে বলেছেন, কারণ ইউক্রেনের ওয়ারটা যখন এই রাশিয়া এখন দেখুন খার্কিভ পর্যন্ত পৌঁছে গেছেন, যে অলরেডি সেকেন্ড লার্জেস্ট সিটি ইন ইউক্রেন, এবং সেই খার্কিভে যাওয়া এবং এটা যে ওয়েস্ট এবং পার্টিকুলারলি ইউনাইটেড স্টেটস বা এখানে আপনার ন্যাটো অ্যালাইন্স গুলো আর কি, তারা স্বাভাবিকভাবে যে এটা কিন্তু রাশিয়ার জন্য একটা বিরাট সিগন্যাল। রাশিয়া ক্যান নট প্রসিড বিকজ অফ দিস ন্যাটো, আমি বলবো সেটা আর কি। যে তো স্বাভাবিকভাবে দে আর লুকিং ফর পার্টনার্স, চায়না এবং রাশিয়া। এই যে নিউ ডেমোক্রেটিক অর্ডার যেটা মালিক ভাই বললেন আর কি, এটা আসলে ডেমোক্রেসি, এটা চিন্তা যদি আমরা করি, এই নামটাই কিন্তু যায় না যে রাশিয়া এবং চায়না দুইটাই আমরা জানি ডেমোক্রেসি এট হোয়াট লেভেল। তো এখন স্বাভাবিকভাবে দে আর লুকিং ফর এ নিউ পার্টনার, যেটা আপনি বলেছেন যে আসলে কোন সময় রিলেশনশিপ কোন দিকে যায়। যেমন মালিক ভাই কিন্তু ভারতের কথা বললো, ভারতে কিন্তু একটা দে আর অলসো প্লেইং অল কাইন্ডস অফ গেম। একদিকে রাশিয়া হচ্ছে তাদের কিন্তু আপনার পুরানো বন্ধু, and that relationship is cemented in institutionally long time. এটার থেকে কিন্তু স্টেপ আউট হওয়া কিন্তু ইন্ডিয়ার জন্য কিন্তু ইটস নট দ্যাট ইজি ওয়ে আউট। অন দ্য আদার হ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স কিন্তু বলতেছে ইউনাইটেড স্টেটসের সাথে, টেকনোলজিতে শুরু করে সবকিছু ভারত কিন্তু করছে। সো এট দিস পয়েন্ট when they are actually fighting in Ukraine, Russia, they need a strong ally. এবং তারা কিন্তু ভারতকেও কিন্তু রাখছে, প্লাস এট দ্য সেম টাইম আমরা জানি যখন রাশিয়ার ইকোনমি খারাপ হয়ে যাচ্ছিল, যেটা মালিক ভাই বলছিল, তখন কিন্তু ইম্প্যাক্টাসটাকেই দিল তাদের ইকোনমিতে। একদিকে হচ্ছে তেল ভারত নিল, অনেক ক্রয় করলো, এবং চায়না কিন্তু একটা জিনিস যেটা করে নাই, যেটা হচ্ছে প্রভাব, আমি যেটা বলবো ওয়ার্ল্ডের আর কি, যে সাময়িক কোনো অস্ত্র কিন্তু দেয়নি, যেটা কিন্তু রাশিয়া অনেকবার অ্যাপ্রোচ করেছে। তো এখন দেখুন আরেকটা জিনিস যেটা আমাদের দেখতে হবে, যে ওয়ার্ল্ড অর্ডারটা কেন এই যে প্রভাবটা আর কি। তাইওয়ান আপনি রিসেন্ট দেখেন, গতকাল কেন পরশু দিনেই বোধহয় 40 the fighter jet went over the sky, the horizon of Taiwan, Chinese the fighter jet. কারণ যে নতুনভাবে তাইওয়ানের যে প্রেসিডেন্ট, যে ভাইস প্রেসিডেন্ট ইলেক্টেড হলো, ওরা মনে করছে যে হি ইজ টোটালি এগেইনস্ট দ্য চায়না, এবং চায়না সবসময় বলছে দিস ইজ চাইনাস ল্যান্ড, দো দে আর কনসিডার্ড এজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, তাইওয়ান by the world body. So স্বাভাবিকভাবে China and Russia thought that this is their momentum, this is their collaboration at this point. Particularly দেখুন NATOর against যেতে হলে কিন্তু China cannot go alone, and also Russia cannot go alone. In between they are also keeping India, though আমরা জানি ইন্ডিয়া এবং চায়নার মধ্যেও কিন্তু অনেক ডিসপিউট আছে, but through Russia I think they are trying to minimize. আরেকটা চমৎকার যেটা বললেন যে মালিক ভাই, যে ইরানের স্বাভাবিকভাবে এটা কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইন্ডিয়া যেটা করছে আর কি। সো এখানে যে আপনার যে মূল প্রশ্ন যেটা, যে ভিজিট যেটা পুতিনের, that's very important visit for them, because they are saying that their relationship and partnership is going to go by no limits. So that's a scary thing. That's really something that West is going to put into consideration. এর মধ্যে আবার দেখেন ইউনাইটেড স্টেটস চায়নার যে গুডসের এগেইনস্টে আবার যে আপনার ডিউটি ইম্পোজ করলো, এবং সাথে সাথে কিন্তু চায়নাও কিন্তু আবার দে আর অলসো গোয়িং ফর রিটালিয়েশন। সো এট দিস পয়েন্ট হু এলস কুড বি দ্য গুড ফ্রেন্ড ফর চায়না and Russia?
So it's between both of them. And again, the third, যদি আপনি কাউকে বলেন, India is in between. এবং ইন্ডিয়া কেউ কিন্তু অলরেডি আলটিমেটাম দিচ্ছে ইউনাইটেড স্টেটস, আমরা দেখলাম কয়েকদিন আগে, যে বাট তারাও অলরেডি বলছে উই ডোন্ট কেয়ার নো ম্যাটার হোয়াটস গোইং টু হ্যাপেন, উই আর নাও ওয়ান অফ দ্য ভাইটাল প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড দ্য পলিটিক্স। আমরা ইদানিং সেটি আমরা সাম্প্রতিককালেই দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া এবং চায়নার অবস্থানটা একটু ভিন্ন রকম। তারা আসলে সরাসরি কোথাও জড়ায় না এবং সবার সাথেই খাতির থাকে, তাদের ব্যাপারটা এরকম, সবাই তাদের বন্ধু এবং কিভাবে যেন ওটা আবার ম্যানেজও করে। তো এই জায়গা থেকে একটু র ভাষা ব্যবহার করলাম মালিক ভাই, কিভাবে যেন ম্যানেজও করে, এবং এই জায়গা থেকে একটু যদি আপনি আপনার আলোচনাটা করেন মোহাম্মদ মালিক। না জি, তার কারণটা কি হলো জানেন শামীম ভাই, পররাষ্ট্র নীতিতে আসলে মানে একটি বেসিক সূত্র ধরেই তো এগোয়, কিন্তু মূলত হলো যে নিজ দেশের স্বার্থ। আচ্ছা, অর্থাৎ প্রত্যেকটা দেশই তার পররাষ্ট্র নীতিতে যেটি বেসিক মানে মানে যে অবজেক্টিভ নিয়ে কাজ করে সেটা হলো নিজের স্বার্থ। অর্থাৎ নিজের স্বার্থের জন্যই, অর্থাৎ তার দেশের স্বার্থ রক্ষার্থে যদি কাউকে কখনো শত্রু মনে হয় তাকে শত্রু মনে করে, আবার ওই শত্রুকেই যদি মনে হয় যে আমার দেশের স্বার্থে তাকে আমার প্রয়োজন, তখন কিন্তু সে তার বন্ধু হয়ে যায়। তার মানে আমি মনে করি ইট ইজ গুড, আপনি প্রত্যেকটা দেশে কিন্তু তার নিজের স্বার্থটাই আগে দেখবে, নিজের স্বার্থ দেখে একটা বৈশ্বিক অবস্থান সে গ্রহণ করবে। তো এটি কিন্তু সময় সময় চেঞ্জ হচ্ছে, দেখবেন যে আমেরিকার নীতিগুলো আপনি দেখবেন একই রকম। যেমন ধরেন, আমি যদি প্রাসঙ্গিক এই প্রসঙ্গে নয় তবু আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে আমরা আমেরিকার যে বাংলাদেশ প্রসঙ্গে তার যে ভূমিকা, আমরা কিন্তু এবার ডোনাল্ড রুর সফর শেষে কিন্তু তার অনেক সুর অন্যরকম দেখতে পেয়েছি আমেরিকার যে মানে এইটা অবস্থানটা। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. লোর যে ইন্টারভিউটা প্রেস কনফারেন্স যেটি হলো, আমি দেখলাম খুব মনোযোগ দিয়ে তিনি কি কি বিষয়গুলো বলছেন। দেখেন, পরিবর্তিত অবস্থার মধ্যে ভারতের এই অবস্থানের প্রেক্ষিতে বাংলাদেশকে এখন কিন্তু তাদের দরকার আমেরিকা। সেজন্য আমেরিকা কি মানে লোর কি কথাটাই বললেন যে ওভার দি লাস্ট ইয়ার ইলেকশন নিয়ে যে টেনশন সৃষ্টি হয়েছিল দুই দেশের মধ্যে, তারা এখন সেই টেনশনটাকে দূর করে দে আর ট্রাইং টু রিবিল্ড ট্রাস্ট। আমার মনে হয় এবং বুঝতে পারছি আপনি পররাষ্ট্র নীতি প্রসঙ্গ এনে বলছেন। তো আমি ওই কথাটাই আমি মাঝে মধ্যে আমাদের যারা আলোচনা করেন তাদেরকে একটু বলি আর কি, এখানে সঞ্চালকের জায়গা থেকে আমি প্রশ্ন করি। বিষয়টি হচ্ছে, যদি অন্যান্য দেশ তার দেশের স্বার্থে, অন্যান্য দেশ তার দেশের স্বার্থে কে বন্ধু কে শত্রু কিভাবে পলিসি নির্ধারণ করতে পারে, তাহলে অবশ্যই আমেরিকাও তার স্বার্থে তার মঙ্গলের কারণে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। আমি সেই জায়গা থেকে, এবং আমেরিকা যারা পলিসি নির্ধারণ করেন তারা গোটা পৃথিবীর পালস জানেন, কিভাবে চালাতে হয় সেটি জানেন, কিভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হয় সেটিও জানেন। সেই জায়গায় কিছু ডিসিশন কারো কারো পছন্দ হবে না, কিন্তু দিন শেষে যদি এটা সত্যিকার অর্থে আমেরিকার জন্য কাজে হয় তাহলে তো অবশ্যই এটি আমেরিকা করবে, করা উচিত। সেই কথাটাই কিন্তু আমি বললাম যে দেখুন, কোনো একটা পলিসি ওই মুহূর্তে হয়তো আমার ভালো নাও লাগতে পারে, কিন্তু আসলে দেশগুলো পলিসি বা যে নীতি অনুসরণ করছে সেটি কিন্তু কারো ভালো লাগার জন্য নয়, তার নিজের স্বার্থে করছে সে সেটি। এবং আমি তো মনে করি উই শুড অ্যাপ্রিশিয়েট ইট, সেটাই করা উচিত। কিন্তু সেটাই তো এটাই হচ্ছে আপনার এক্সিস্টেন্সিয়াল সিচুয়েশন, সবাই কিন্তু আপনার they pay attention to, and that's what is called diplomacy. Diplomatically things may change, but one of the driving force now at this point in the world is economy matters. So trade and commerce, apni je ekটু age amra je শুনলাম মালিক ভাই বলল $240 billion last year ek bochhore kintu apnar trade between China and Russia. Why that boost up? That was not the case before. So they are looking their partnership, এখন তো বলছে no limit in that partnership. So স্বাভাবিকভাবে existential situation consideration রেখেই কিন্তু diplomatic relationshipটা হয়। আচ্ছা, আমরা মোটামুটি একটা জায়গায় এলাম, যেহেতু শেষের দিকেই চলে আসছে, মানে একেবারে শেষের দিকে না, মোটামুটি আর কি। তো আমাদের তো আরেকটু কিছু কথা শুনতে চাই দর্শকরা আপনাদের কাছ থেকে। এবার আমাদের আসলে মধ্যপ্রাচ্য প্রসঙ্গ নিয়ে কথা বলে আমরা আলোচনাটি শেষ করতে যাব।
প্রথমত হচ্ছে ইসরায়েলের জন্য বরাদ্দ অস্ত্রের চালান আটকে দেয় আবারও প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেনেট মেজরিটি লিডার চাক শুমারের সমালোচনা করেছেন হাউস স্পিকার মাইক জনসন, এটি একটি খবর আছে। এবং এর বাইরে আরেকটি খবর আছে যে নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের শীর্ষ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যে গণহত্যার অভিযোগ এনে সাউথ আফ্রিকা একটি মামলা দায়ের করেছিল ইসরায়েলের বিরুদ্ধে, সেটি নিয়ে শুনানি হয়েছে, সেটি একটি খবর আছে। এই দুটি খবরকে সামনে রেখে আমরা প্রফেসর গোলাম এম মাতবর, আপনি যদি এই আলোচনাটি সূত্রপাত করেন মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য আসলে at this point আমরা জানি যে Israel is definitely going for the invasion already, they're going 4 lakh 5 lakh লোক already কিন্তু they already went out of Rafah, they're going to do it, there is no way। কিন্তু এখানে আমি জানি যে একটা জিনিস তার এখন কিন্তু যেটা আলাপ করছেন যে নেতানিয়াহু এবং তার যে ডেভিড গ্যালেন নাম যে প্রতিরক্ষা মন্ত্রী, সে বলছেন যে what is going to be after the afterward, like once you withdraw, once you accomplish your mission, they are going to accomplish it no matter what is going to happen। But যদি 50% শিশু মারা যাচ্ছে বা nobody is listening, nobody is paying attention to it। এবং আপনি যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যে হিয়ারিংটা শুরু হয়েছে, এখানে দেখুন জেনোসাইডের ব্যাপারে স্টিল কিন্তু দে আর ডিবেটিং, স্টিল দে আর হিয়ারিং, বাট দিস ইজ আ ট্রু জেনোসাইড, উই অল নো ইট। সো এই মিডল ইস্টের এই ক্রাইসিসটাই আমি মনে করি এখন বিশেষ করে মিডল ইস্টের কান্ট্রিজগুলো, পার্টিকুলারলি সৌদি আরব, ইউএই, কাতার, বা আপনার ইভেন if we go to African side, particularly Egypt, I think they need to play a key role here. Otherwise, they're going to level, genocide, ethnic cleansing, that's what is happening. Among United States, আপনি যে বলতেন যে অস্ত্র যেটা যে হল করার কথা বলেছেন জো বাইডেন, আমার মনে হয় still, they are taking time. It's like buyout of time, the Israel is doing, they will go anything and everything after that. So Mike Johnson কে কিন্তু সেভ করেছে কিন্তু ডেমোক্রেটিক পার্টি। আমরা জানি যে ভোটটা যেটা হলো আপনার বাইডেন টু ট্রান্সফার দ্য ইসরায়েল, দ্য হাউসে যে বিলটা হলো 224 ভার্সেস 187 ভোটে কিন্তু অলরেডি কিন্তু এটা হাউসে পাস হয়ে গেছে। 16 ডেমোক্র্যাটস voted with Republican Party. So this is a big thing, because আমরা বারবার বলে আসছি no matter Democratic Republican Party, the support for Israel is is very strong in both sides. But given what's happening internationally, page of the United States, given the mass killing and genocide, all those, I think Joe Biden actually even said that he's a Zionist, so he's with this. But given the international situation, this is what he eventually came up, what I call the damage control. এই ড্যামেজ কন্ট্রোল কিন্তু এখন দেখা যাচ্ছে এখানেও কিন্তু তার পার্টির মধ্যেও কিন্তু এখন প্রবলেম হচ্ছে। তো যেটা আমরা দেখতে পেলাম যে এই বিলের মধ্যে যে 16 জন বোধহয় ডেমোক্র্যাট ভোট দিয়েছেন। So Middle East crisis is not going to resolve in any way, unless United States actually stand on that, halted, like, because the kind of heavy arms they are asking for, particularly, the Israel, it got to be halted, because that's going to level the bulldoze the whole area. 2 block 3 block একসাথে কিন্তু আপনার শেষ করে দেবে এই ধরনের আর্মস কিন্তু তারা ইউনাইটেড স্টেটসের কাছে চাচ্ছে বিল, এবং আমি জানি সেই বিলটা হয়তো সেনেটে পাস হবে না। সো দিস ইজ দ্য stalemate kind of situation happening, in terms of Middle East crisis. One step forward, 2 step backward, and things, are happening like, genocide, mass killing, ethnic cleansing is continue, is on the rise, and is going to go in its own speed. So that's what is the situation. ধন্যবাদ আপনাকে। আমরা আবার আপনার কাছে একটু ফিরবো, শেষে একটু মোহাম্মদ মালেকের কাছে এবার একটু যাই। আপনার বিশ্লেষণ, বিশেষ করে আসলে সমাধানের পথ নিয়ে কথা বলি, কিন্তু সংকট গভীর হলে সমাধানের পথ পাওয়াও তো কঠিন, অনেক বছরের সমস্যা, কি বলবেন আপনি? জি, দেখুন, সমাধান যে কি এটি বলাটা খুবই আসলে একটা অনিশ্চিত অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি। আমাদের নিশ্চয়ই মনে আছে যে একেবারে শুরুতেই যখন ইসরায়েল গাজা ইনভেড করলো, তখন কিন্তু ইসরায়েল বারবার একটি কথা বলেছে যে তারা হামাসকে পুরোপুরি নির্মূল করবে। এটা তাদের ভেরি ইন্টেনশন, যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত তাদের এই যে অভিযান এটি বন্ধ হবে না। তার মানে
এতে যে প্যালেস্টাইনিয়ান সিভিলিয়ানস আছে তারা যদি 100%ও মারা যায় তাদের ইসরায়েলে কিছু যায় আসে না, তারা হামাস নির্মূল করবে। হামাস নির্মূল করতে গেলে তো গণহত্যা, যে কারণে গণহত্যাটা হচ্ছে। আরেকটি জিনিস হলো যে আমরা ইসরায়েলের যে অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি, আমরা একদম সেই গত 75 বছর ধরেই আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হলো যে অধিকরণ করা, ভূমি অধিকরণ করা, অর্থাৎ একটু একটু ইঞ্চি করে একটু একটু করে এই প্যালেস্টাইনদের ভূমি নিজেদের দখলে নিয়ে সেখানে সেটেলার বসিয়ে দেওয়া। তার মানে উদ্দেশ্য হলো একটি সময় এই প্যালেস্টাইনকে এখান থেকে নিশ্চিহ্ন করে দিয়ে ইসরায়েলি বসতি গড়ে উঠবে পুরো অঞ্চলটিতে, অর্থাৎ ইসরায়েল প্যালেস্টাইন বলে কোনো রাষ্ট্র হওয়ার তো প্রশ্নই আসে না। এটি হলো একেবারে সে শুরু থেকেই ইসরায়েলের ভেরি ইন্টেনশন, এবং এবারের যুদ্ধ কিন্তু তারা হামাসকে নির্মূল করার জন্যই করছে। যে কারণে দেখুন সারা বিশ্ব নিন্দা করছে, কিন্তু ইসরায়েল কিন্তু কাউকে কর্ণপাত করছে না। ইভেন প্রেসিডেন্ট বাইডেন একটু মানে কঠোর হওয়ার চেষ্টা করেছেন, একটি চালান বন্ধ করে দিয়ে যে এটি রাফাতে ব্যবহৃত হবে এবং সেটি গণহত্যার, উনি তো গণহত্যা বলবেন না, আমেরিকা গণহত্যা বলে না, সেটি প্রচুর বেসামরিক লোকের যা ক্ষতি হবে, মারা যাবে, সেই জন্যই এটা বোমার চালান ছিল, এটি তিনি বন্ধ করেছেন। তাতে কি রিয়েকশন আমরা আমেরিকাতে দেখতে পেলাম দেখুন, যে হাউসে একটা বিল পাস হলো যেটি ইসরায়েল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট, যেখানে দেখেন 187 জন বিরোধী ভোটে 224 ভোট, এবং বাইডেনের যে অস্ত্র চালান বন্ধ করার এগেনস্টে বাইডেনকে তিরস্কার করা হয়েছে এই বিলে। সেই বিলে কিন্তু ডেমোক্রেটিক 16 জন মানে কংগ্রেসম্যানও ভোট প্রদান করেছে, পার্টি লাইনের বাইরে, যে প্রেসিডেন্টের সিদ্ধান্তের বাইরে। যে তার কারণ তারা যেটি মনে করে বেসিক্যালি একদম ইসরায়েলের সৃষ্টি তো আমেরিকা এবং ইউকের মাধ্যমে হয়েছে, এবং তাদের উদ্দেশ্যই হলো যে আমেরিকার উদ্দেশ্য হলো যে ইসরায়েল হলো তার একটা এক্সটেনশন, সে তাকে আলাদা একটি দেশ হিসেবে দেখেন, তার একটি সম্প্রসারিত অংশ এবং তার এজেন্ট, অর্থাৎ তাকে সর্বতোভাবে রক্ষা করতে হবে। যেটা দলমত নির্বিশেষে দ্বিদল বলেন ত্রিদল বলেন সবার কিন্তু আলটিমেট উদ্দেশ্য সেখানেই, এবং সেটার আরো অনেক কারণ আছে, সেই কারণগুলো আমরা যেহেতু শেষের দিকে আছি যাচ্ছি না। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম দেখুন যে লিন্ডসে গ্রাহাম কি বলেছেন, গাজাতে পারমাণবিক বোমা ফেলা উচিত, কেমন, এবং মিস ম্যাকনেল কি কথাটা কালকে বলেছেন আমরা শুনলাম, কি তিনি বললেন যে ইসরায়েল কিভাবে যুদ্ধ করবে, ইসরায়েলের যুদ্ধনীতি কি হবে, রণকৌশল কি হবে, আমেরিকা বলার কে, তার দেশ তাকে রক্ষা করার জন্য যে কোনো পলিসি গ্রহণ করতে পারে, এটা মিস ম্যাকনেলের নিজের কথা। তাহলে এবং আরো কি বলেছেন যে বাইডেনের পররাষ্ট্রনীতি তো এখন প্রভাবিত হয় প্রো প্যালেস্টাইনিয়ান প্রটেস্টদের দ্বারা। তাহলে এখন দেখেন এই যে দেশের ভিতরে ইসরায়েলের পক্ষে এই যে মানে সমস্ত ক্ষমতাশীল লোক, আপনি হাউস বলেন, সেনেট বলেন, আপনি রিপাবলিকান পার্টি বলেন, ডেমোক্রেটিক পার্টি বলেন, সবার মধ্যেই যে একটি দৃঢ় অবস্থান, এবং বাইডেনকে বলা হয়েছে যেন তিনি পরবর্তী তার কোনো অস্ত্র চালান বন্ধ না করেন। হ্যাঁ, যদিও এই বিলটি হয়তো পাস হবে না, চাকসুমার বলেই দিয়েছেন যে এটি তিনি তুলবেনই না ফ্লোরে ভোটের জন্য, আর বাইডেন বলেছেন তিনি ভেটো দিবেন। তাহলে হোক আর না হোক, বাইডেন যে প্রচেষ্টাটি গ্রহণ করেছেন সেটি তিনি অ্যাকচুয়ালি সফল করতে পারবেন না, মানে এটিকে কার্যকর করতে পারবেন না, না পারার কারণে যেটি হবে। আর এখন যেটি নতুন অস্ত্র যাবে সেটা তো ব্যবহৃত হয়তো আর 1 বছর, এখন যে নতুন করে আরেকটি অস্ত্র দেওয়ার কথা হলো সেটা তৈরি হতে 1 বছর সময় লাগবে আমরা দেখলাম। জি, আমরা একেবারে শেষের দিকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, মোটামুটি একদম আলোচনাটি শেষ করে আনার জন্য অনুরোধ করছি। শেষ কথাটি যদি বলেন আপনি। শেষ কথাটি আমি যেটা লাস্টলি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হলো যে দেখুন, ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ হামাসকে নির্মূল করবে, হামাসকে নির্মূল করার নামে প্যালেস্টাইনদেরই উচ্ছেদ করে সেখানে মানে একটা ইসরায়েলি রাষ্ট্র গঠিত হবে, এটি হলো তাদের সেই আলোচনা। এটা তো আপনি বলেছেন, আমি আসলে সমাধানের পথের দিকে টু স্টেট সলিউশন আমেরিকা যেটি বলে, এটি আসলে বলার জন্য বলা, এটি শুনে আসছি 45 সাল থেকেই। আলটিমেটলি টু স্টেটসের দিকে ইসরায়েল তো নাই, আমেরিকাও কতটা চায় সেটা ব্যাপারে আমার মনে হয় মোগল আহমেদ মাদবর আপনি একটু ছোট করে আজকের কথাটি শেষ করার জন্য অনুরোধ করছি। আসলে এখানে দেখুন সলিউশন কিন্তু একমাত্র টু স্টেট সলিউশন, আর টু স্টেট যে ইসরায়েল বলেছে
they are not at all going to support that two state at this point, you know what they are saying. আপনি দেখুন এখন কিছুটা কিন্তু অনেকটা টার্ন অফ নটসে ব্রিটিশ ইউনাইটেড কিংডমে ব্রিটিশ লয়ার 600 ব্রিটিশ লয়ার ইনক্লুডিং 4 জাস্টিসেস they wrote to the prime minister not to send any arms to Israel. আপনি দেখুন যে এইগুলো কিন্তু আসছে, যে একেবারে যে কিছু হচ্ছে না তা না, কিন্তু স্টপ ইউনো, এবং আমরা জানি কানাডাতে হয়েছে সেটা, ইউনাইটেড স্টেটসে যেটা বাইডেন করেছেন, কিন্তু দিস আর জাস্ট অল গোয়িং টু বি লাইক ইউ নো দ্য সুপারফিশিয়াল থিং। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য টু স্টেট সলিউশন। আর আমিও মালিক ভাইয়ের সাথে যেটা বলবো যে আপনি এখানে তো আসলে প্যালেস্টাইনিয়ান বড় কথা না, এখানে হচ্ছে হামাস বড় কথা না, দে আর অল প্যালেস্টাইনিয়ান। এটাকে নির্মূল করবে সোজা কথা। এখন তারা কিন্তু অলরেডি কিন্তু আপনার হোয়াট ইজ গোয়িং টু বি ইন দ্য কাইন্ড অফ হামাস তো সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত। এখন তারা যদি হামাসকে মানে সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করতে চায়, এবং তারাই তো এই ঘটনাটির সূত্রপাত করে আজকে পরিস্থিতি এই পর্যন্ত নিয়ে এসছে, যাই করছে যেটাই ঘটছে, তো সেই জায়গা থেকে তো তাদের কমিটমেন্টটা হচ্ছে এদেরকে নির্মূল করা। এখন সেটির প্রেক্ষিতে অন্যান্য যে ঘটনা প্রবাহ সেই জায়গা থেকেই তো আজকে আলোচনা। এখন মানে সেই আলোচনা আসলে আরও অনেক দিন নিশ্চয়ই চলবে, আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। এবং আপনাদের বক্তব্য অনুযায়ী অনেক দিন ধরে আমরা শুনছি যে টু স্টেট সলিউশন, সেই টু স্টেট সলিউশন আদৌ হবে কি না সেটি নিয়ে আপনারাই সংশয় প্রকাশ করেন, এবং এই বিষয়ে আমাদের চোখ রাখতে হবে। আজকের মতো শেষ করবো, যদি আপনি আর শেষে কিছু যুক্ত করতে। একটু যোগ করবো যে আসলে এই যে টু স্টেট সলিউশন অনলি পসিবল যারাই এই প্রবলেমটা ক্রিয়েট করছে মিডল ইস্টে, ইউনাইটেড কিংডম এন্ড ইউএসএ, এই দুটোই যদি জোরালোভাবে দাঁড়ায় দেন ইট ইজ পসিবল। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের মতো আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে শেষ করছি আমরা। মোহাম্মদ মালেক, গোলাম এম মাতবর, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।